অতিথিবৃন্দ এবং দায়িত্বশীল ভাইয়েরা, আজকের ডেলিগেট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। বৈরী পরিবেশের মধ্যেও, বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা চমৎকার একটা আয়োজন একেবারেই শেষ পর্যায়ে চলে আসতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দিন এবং রাতকে সৃষ্টি করেছি, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। এখানে যারা বুদ্ধিমান রয়েছে তাদের জন্য এখানে নিদর্শন রয়েছে। আমরা দেখলে, আমরা আসমানের দিকে যদি তাকাই, আমরা যদি জমিনের দিকে তাকাই, অথবা দিন এবং রাতের যে আবর্তন হয় সেদিকে যদি তাকাই, আমরা আল্লাহর সৃষ্টির রহস্যগুলো আমরা বুঝতে পারি। আল্লাহ কি সুনিপুণভাবে আমাদের এই পৃথিবী, এই আসমান, এই রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। আমরা জানতে পারি হযরত আদম আলাইহিস সালামকে যখন নামগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল ফেরেশতাদের সামনে, তখন হযরত আদম আলাইহিস সালামকে শুধু ইসলামী নামগুলো শিখিয়ে দেওয়া হয়নি। এখানে নামগুলো শিখিয়ে দেওয়া মানে হচ্ছে তাদেরকে, আদম আলাইহিস সালামকে জ্ঞানের শিক্ষা দেওয়া হয়েছে। সে জ্ঞানের আমরা যেভাবে করে পাঠ করে ফেলা হয়েছে, আমাদের দেশে যেভাবে করে পাঠ করে ফেলা হয়েছে, কেউ সায়েন্সে পড়বে, কেউ বিজ্ঞানে পড়বে, কেউ ইসলামিক থিওলজিতে পড়বে, কেউ আরবি মাদ্রাসায় পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জ্ঞানগুলো আদম আলাইহিস সালামকে এরকম ভাগ করে শিক্ষা দেননি। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর নাম বা সকল জ্ঞানগুলি শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, আমাদের দেখা যাচ্ছে মাদ্রাসায় এক ধরনের স্টুডেন্ট আমরা পড়ি, আমরা এক ধরনের করে গড়ে উঠি। যারা সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ে তারা সায়েন্স ফ্যাকাল্টি এক ধরনের করে গড়ে ওঠে, যারা বিবিএ ফ্যাকাল্টিতে পড়ে তাদের এক ধরনের কালচার নেচারে বড় হয়ে ওঠে। তো আমরা চাচ্ছি ইসলামী ছাত্র শিবির এই টোটাল শিক্ষা ব্যবস্থাগুলো পরিবর্তন করে একমুখী এবং ইসলাম এবং দুনিয়াবি জ্ঞানের সমন্বয় সাধন করে একটা চমৎকার শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই ধরনের ফেস্টগুলো আয়োজন করা হয়। একটা ইসলামী ছাত্র সংগঠন হিসেবে এই ফেস্টগুলোকে যে একটা বাস্তব রূপ দেওয়া, এটা একটা ছাত্র সংগঠন হিসেবে আমাদের জন্য কঠিন। এখানে যে চমৎকার আয়োজনগুলো করা হয়েছে, সেই আয়োজনগুলোকে যদি বাস্তবিক রূপ দেওয়ার জন্য সে চেষ্টাটা রাষ্ট্রের থাকতে হবে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা না পেলে আমরা এই আয়োজনগুলো সফলতার দ্বারপ্রান্তে যাওয়া অনেকটা কঠিন হয়ে পড়বে। আমরা এই প্রোগ্রাম থেকে আহ্বান করব, রাষ্ট্র যেন আমাদের এই চমৎকার প্রতিভাগুলোকে কাজে লাগায়। পাশাপাশি আমরা যে শিক্ষা আন্দোলন করছি, আমাদের শিক্ষা ব্যবস্থার যে মৌলিক পরিবর্তন, যে ত্রুটি রয়েছে, সেগুলো পরিবর্তন করে মৌলিকভাবে ইসলামী শিক্ষা ব্যবস্থার আলোকে আমরা যেন আমাদের শিক্ষা ব্যবস্থা সাজাতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে পাশাপাশি আজকের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে এই চমৎকার আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় শিল্প সংস্কৃতি সম্পাদক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এইচ.এম. আবু মুসা ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, খুবই প্রাণপ্রিয় ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ইসমাইল আল জাজারি সায়েন্স ফেস্টে উপস্থিত রয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, জুলাইয়ের গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, প্রাণপ্রিয় দায়িত্বশীল আমাদের সিবগাতুল্লাহ সিবগা ভাই। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংগঠনের কলেজ এবং ব্যবসায় শিক্ষা সম্পাদক আমাদের প্রাণপ্রিয় শহীদুল ইসলাম ভাই। উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান। এছাড়া উপস্থিত রয়েছেন বিজ্ঞ শিক্ষকবৃন্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, এবং সবচাইতে বেশি আজকের আয়োজনের বলতে পারি গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা বিভিন্ন প্রজেক্ট এখানে যারা সাবমিট করেছে এবং সেই ক্ষুদে বিজ্ঞানীরা,
পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন এটি শুধু একটি সংগঠনের মধ্যে আবদ্ধ নয়। ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটি ইনস্টিটিউট, যেই ইনস্টিটিউটের মধ্যে কোনো তরুণ যদি আসে তার সবচাইতে বড় সফলতা হবে একটি নৈতিকতা এবং যোগ্য নেতৃত্ব এই দেশের জন্য সে গড়ে উঠবে ইনশাআল্লাহ। ছাত্র শিবির চায় এই জাতিকে পরিচালনার জন্য, এই জাতিকে পরিবর্তনের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করতে চায়। বাংলাদেশে বিগত ফ্যাসিবাদের সময় থেকে বাংলাদেশের এই তরুণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বলতে যেটা বুঝেছে সেটা হচ্ছে অপরাজনীতি। ছাত্র রাজনীতি বলতে যারা বুঝেছে, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে একটি আতঙ্ক। কিন্তু এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যদিও ছাত্র শিবির কিন্তু এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পূর্বে মানুষের সাথে এইভাবে প্রেজেন্ট হতে পারেনি, কিন্তু পরবর্তী সময়ে ছাত্র শিবির সারা দেশে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে ছাত্র রাজনীতি বলেন বা ছাত্র সংগঠন বলেন, ছাত্র শিবিরই বাংলাদেশে এরকম উদাহরণ তৈরি করেছেন যে যোগ্য মানুষ তৈরি করার জন্য, সৎ মানুষ তৈরি করার জন্য একমাত্র ছাত্র শিবিরই বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। অন্যান্য বিভিন্ন সংগঠন অনেকটা মিছিল, মিটিং, শোডাউন ইত্যাদি এই দিক কেন্দ্রিক আমরা দেখেছি, কিন্তু শিক্ষাতে ইনভেস্ট সহ সাধারণ শিক্ষার্থীর অধিকার সহ ছাত্র শিবির সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। আজকে সবচাইতে আমার কাছে খুব বেশি চমৎকার লেগেছে, আমরা আমাদের প্রধান অতিথির কাছে এত সময় বসে আমরা পর্যালোচনা করছিলাম এই যে ছোট ছোট আমাদের ক্ষুদে বিজ্ঞানী বন্ধুরা, তাদের কত চমৎকার আয়োজন আর কত সুন্দর চিন্তা, কি মেধার মানে কত সুন্দর একটা অবস্থা। কিন্তু আমাদের সরকারিভাবে বলেন বা যেভাবে বলেন, আমাদের শিক্ষা খাতে, গবেষণা খাতে আমাদের পর্যাপ্ত বাজেট না থাকার কারণে, আমাদের এই মেধাকে পর্যাপ্ত বা সুন্দরভাবে ইউটিলাইজেশন না করার কারণে দেখা যাচ্ছে আমাদের এই দেশ উন্নতির দিকে যাচ্ছে না। আমাদের স্টুডেন্ট যারা রয়েছে, যে সকল তরুণ রয়েছে, আমাদের সবচাইতে বড়, এই দেশের সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের ব্যাপক জনবল রয়েছে। এই জনবলগুলোকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশই সবচাইতে বেশি রোল মডেল হবে বলে আমি বিশ্বাস করি আর কি। তা আজকে ছাত্র শিবির যে আয়োজন করে দেখিয়েছে, এটা শুধু ছাত্র শিবিরের দায়িত্বও নয়, আর একটি সংগঠন কত দূরই বা এভাবে আগাইতে পারে। আমরা কেন্দ্রীয় সংগঠন, আপনারা জানেন যে সায়েন্স ফেস্ট এই গত বছরের শেষের দিকে করা হয়েছিল, সেটাও সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যাপক পরিমাণ সারা পড়েছিল। এ জাতীয় প্রোগ্রাম, এ জাতীয় আয়োজন আমরা করতে চাই, কিন্তু এটা যদি সরকারিভাবে যদি এগুলো আমাদেরকে আরো সহযোগিতা করে, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে তাদের যোগ্য স্থানে সবচেয়ে চূড়ায় পৌঁছাতে যদি সরকার যদি সহযোগিতা করে, তাহলে সবচেয়ে বেশি আমার মনে হয় সুন্দর হয়। এজন্য আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আগামী দিনে যে বাজেট রয়েছে, এই বাজেটে শিক্ষা এবং গবেষণা খাতে আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণ প্রত্যাশা অনুযায়ী বাজেট দেওয়া দরকার। আপনারা কি বলেন? বাজেট দেওয়া দরকার। তাহলে আমাদের এই শিক্ষার্থীরা কত সুন্দর সুন্দর প্রতিভা রয়েছে এখানে, কিন্তু সেই প্রতিভা বিকাশের জায়গা আমাদের জন্য একেবারেই সংকুচিত। আমি ধন্যবাদ জানাই ইসলামী ছাত্র শিবিরের, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে, অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছে, আমরা সবাই মিলে সুন্দর সুন্দর আয়োজন করে বাংলাদেশের এই শিক্ষার্থীদেরকে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি তারা যেন আতঙ্ক না মনে করে, এটা যে একটি ইনস্টিটিউট, এদের মধ্য দিয়ে, এদের হাতে ধরেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব আমি বিশ্বাস করি। আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলে আমরা আগামী দিন সুন্দর একটি আসলে আদর্শিক রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আবু মুসা ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বিজ্ঞ বিচারক প্যানেলদের মধ্য থেকে প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যার, সভাপতি ফার্মেসি বিভাগ। স্যারকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সায়েন্স ফেস্টের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থীবৃন্দ সহ এই ক্যাম্পাসের যে কোনো পর্যায়ে যারা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।
আসলে আমি বক্তৃতা মোটেই দিতে পারি না। বক্তৃতা দিতে এরা এত সুন্দর করে কথা বলে, আমি শুধু ভাবি যে আমি কেন এত সুন্দর করে কথা বলতে পারি না। এটা আমার আসলে ব্যর্থতাই বলতে পারি। তবে আমি একজন বিচারক হিসাবে বা একজন সায়েন্সের মানুষ হিসাবে আমি এই যে শিবির কর্তৃক যে আয়োজন করেছে তাদেরকে আমি স্যালুট জানাই, এবং আমি চাইব তারা যেন নিয়মিত এই প্রোগ্রামটা করে। কারণ আজকে আমি সত্যিই অভিভূত হয়েছি। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর প্রজেক্ট দিয়েছে, যেটা আমার সত্যিই বিমোহিত করেছে। আমার মনে হয়েছে যে আমাদের সন্তানরা অনেক কিছু পারে, কিন্তু তারা সুযোগ পায় না। শিবির, এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে সুযোগ করে দিয়েছে, এটা যেন তারা অব্যাহত রাখে। আর এই বিষয়ে আমার যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমি অবশ্যই করি এবং করবো ইনশাল্লাহ। আর সর্বোপরি আরেকটা কথা বলি, আমি আসলে বিজ্ঞানের আমি বায়োটেকনোলজির প্রফেসর এবং আমি ফার্মাসি ডিপার্টমেন্টের সভাপতি। আমার অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে থাকে, এবং আজও পর্যন্ত আমরা দেখিনি যে আমাদের কোনো স্টুডেন্ট বাইরে যে খারাপ করেছে। তার মানে কি, আমাদের দেশের অনেক মেধা আছে যেটা এখানে কাজে লাগাতে পারে না, কিন্তু ঠিক তারা যদি একটা সুযোগ পায় তারা অবশ্যই ভালো পজিশনে যায়, এবং সেই বিশ্বাস আমার আছে। তাই আমি সরকার সহ সবার কাছে প্রত্যাশা করি আমাদের এই ধরনের প্রোগ্রাম করার আয়োজন যেন নিয়মিতই হয়, এবং সরকার এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষও যেন এই ধরনের প্রোগ্রাম করার জন্য সাহায্য সহযোগিতা করে, এই প্রত্যাশা করি। আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবার কাছে দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার। প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের 2 দিনব্যাপী সায়েন্স ফেস্টের সমাপনী এইখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, যার পরিচয় আপনারা শুনেছেন, জুলাই 24-এর আন্দোলনের অন্যতম রূপকার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সহ ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ, আজকে যাদের উদ্দেশ্যে আয়োজন, বাংলাদেশের সম্ভাবনাময়ী প্রতিভাবান ক্ষুদে বিজ্ঞানীরা এবং তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল শুরু হয়েছে এই আয়োজনটি। আসলে সত্যি বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের প্রশাসন, আমি দেখেছি তারা গতকালকে এটা উপভোগ করেছেন। বিসি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার সহ অন্যান্যরা প্রত্যেকেই বিমোহিত হয়েছেন এই আয়োজনটির কারণে। যে ইসলামী ছাত্র শিবির এত সুন্দর একটি আয়োজন করেছে, এর সত্যি অবাক করার একটি বিষয়। আসলে ছাত্র শিবির এরকমই। ইসলামী ছাত্র শিবির অন্যান্য সংগঠনের মতো তারা কোনো গতানুগতিক কাজে বিশ্বাসী না, বরং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য যে মানের যে দক্ষ জনশক্তি দরকার, সে দক্ষ জনশক্তি তৈরির জন্য, দক্ষ মানুষ তৈরি করার জন্য তাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এই যে বিজ্ঞান মনস্ক ছাত্রদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি গতকাল এবং পরশু দিন সায়েন্স অলিম্পিয়াড হয়েছে 2টি পর্যায়ে, স্কুল এবং কলেজ লেভেলের। আরও বিভিন্ন কর্মসূচি তাদের ছিল, যে কর্মসূচিগুলো আমাদের ছাত্রদের মধ্যে লুকিয়ে থাকা যে প্রতিভা আছে, সেই প্রতিভাগুলোকে বিকাশ করার জন্য একটি সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছে। আমি বিশ্বাস করি এই প্রতিভাগুলোকে যদি যথাযথভাবে যত্ন করা হয়, রাষ্ট্রের যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তাহলে এই বাংলাদেশ থেকে তৈরি হবে বড় বড় বিজ্ঞানী, তৈরি হবে
ভালো ভালো প্রযুক্তিবিদ যারা এই বাংলাদেশে বসেই বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা উন্নত বিশ্ব বলতে যাদেরকে বুঝি, বিশেষত চীন, জাপান, এদেরকে বুঝি। তারা প্রযুক্তির দিক দিয়ে, আবিষ্কারের দিক দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। আর আমরা যদি আমাদের দেশে দেখি, আমাদের দেশে যে প্রতিভাগুলো আছে, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে বাংলাদেশ ছেড়ে তারাও সেই উন্নত রাষ্ট্রগুলোতে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের মেধাগুলো আমরা যথাযথভাবে পরিচর্যা করতে না পারার কারণে তারা তাদের যে যোগ্যতা আছে সেটাকে পরিপূর্ণতার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে হোক অথবা নিজের অর্থায়নে হোক তারা বাইরে চলে যাচ্ছে এবং সেখানে তারা যার যার জায়গায় ভালো অবস্থান তৈরি করতে পেরেছে। তো সেই জায়গায় আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইসলামী ছাত্র শিবিরকে এই আয়োজন করার জন্য, যে আয়োজনের মধ্য দিয়ে আমাদের ছাত্রদের মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন স্কুলে, বিভিন্ন এলাকায় যারা একেবারেই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তারাও তাদের বিভিন্ন প্রজেক্ট দিয়ে আজকে এই মেলার মাধ্যমে তাদের প্রতিভাকে আমাদের সামনে উপস্থাপন করেছে। কিছুক্ষণ পরেই হয়তো রেজাল্ট হবে, কেউ ফার্স্ট হবেন, কেউ সেকেন্ড হবেন, কেউ বা প্রথম 10-এর মধ্যে থাকবে। সবাইকে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং আমি আহ্বান জানাবো আপনাদের এই প্রতিভা যাতে থমকে না যায়, বরং যে কোনোভাবে হোক এই প্রতিভাকে আরও বেশি সামনে নিয়ে যাওয়ার জন্য যত বেশি সহায়তা প্রয়োজন আমি ইসলামী ছাত্র শিবিরকে অনুরোধ করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। পাশাপাশি রাষ্ট্রকে আমি অনুরোধ করব এই প্রতিভাগুলোকে, সারা দেশ থেকে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে অন্বেষণ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি ভালো পরিবেশ দিয়ে তাদের উপযুক্ত বিজ্ঞানী হিসাবে, প্রযুক্তি বিশারদ হিসাবে তৈরি করার জন্য রাষ্ট্র পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রেখেই আবারও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্যারকে। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কি শোনা গেছে? আরেকবার দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বোঝা গেছে, শোনা গেছে। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আসলে এইখানে মূলত আমাদের কথা বলার কথা ছিল না, বরং এটা ভালো হইতো যে যদি আপনারা সবাই এক এক করে আসতেন এবং আপনারা কি প্রজেক্ট দিয়েছিলেন সে প্রজেক্টটা আপনারা বর্ণনা করতেন, এবং আরও ভালো হইতো যদি আমরা এটা শোনাইতে পারতাম সারা দেশকে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা ফেস্টে আশপাশের অনেকগুলো জেলা থেকে এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এসেছে, নতুন নতুন ইনভেনশন নিয়ে এসেছে। তারা প্রত্যেকটা ইনভেনশন আমাদের সোসাইটির প্রবলেম সলভের জন্যই, যার যে সেক্টর আছে সেই সেক্টরের চমৎকার সলিউশন নিয়ে এসেছে। আমরা এখানে অনেক স্কুলের শিক্ষার্থী দেখেছি, তারাও যদি এসে বর্ণনা করতেন এবং আমরা যদি এটা সবাইকে শোনাইতে পারতাম তাহলে খুবই ভালো হইতো। আমার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটি চমৎকার আয়োজন করার জন্য। সত্যি কথা বলতে যে আমাদের যারা এরকম মেধাবী তাদের নিয়ে আয়োজনগুলো অনেক বেশি কম, আমরা মোটামুটি চিনি আর কি। একসময় দেখতাম যে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে ক্লোজ আপ 1 একটা প্রোগ্রাম হইতো, যে এরকম বিভিন্ন নামে প্রোগ্রাম হইতো, কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে পুরো দেশ না জানলেও কোনো না কোনোভাবে জেনে যাইতো আর কি। হয়তোবা কেউ কোনো সময় এই প্রোগ্রাম দেখে না কিন্তু সে জেনে যেত ফার্স্ট সেকেন্ড কে হয়েছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমি কখনো এরকম দেখি নাই যে একজন শিক্ষার্থী চমৎকার ইনভেনশন করছে। আমি যদি বাই নেম বলি যে আপনার একটা নাম বলেন, বাংলাদেশে একজন তরুণ উদ্ভাবক নতুন কিছু একটা আবিষ্কার করছে, কয়জন নাম বলতে পারবেন? আমরা কয়জনের নাম বলতে পারবো? কার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি? আমি তাদেরকে খাটো করতেছি না, কার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি? সেলিব্রেশন কাকে নিয়ে বেশি হচ্ছে?
কাকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে যখন আমরা এটা দেখতে যাই, তখন আমরা বুঝতে পারি যে কেন বাংলাদেশ আসলে এত পিছায় আর অন্য দেশগুলো কেন আগায় যাচ্ছে। আজকে এখানে আরও অনেক শিক্ষার্থী আসার কথা ছিল, পুরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢল নেমে আসার কথা ছিল। কারা কি আবিষ্কার করেছে একটু দেখি, আমরা শুনি তাদের কথাগুলো। কিন্তু আমি দেখলাম যে এখানে মাত্র যারা আয়োজক আছে এবং আজকে যারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছে, এর বাইরে কিছু সংখ্যক মানুষ এসেছে আজকের প্রোগ্রাম মাত্র দেখতেছে। তো এটা আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি জানাইতে চাই যে আপনারা এই ধরনের আয়োজনগুলোকে আপনারা একটু খুব ভালো করে সেলিব্রেট করবেন। আপনারা এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে, আমি তাদেরকে একটু বিশেষভাবে অনুরোধ জানাবো যে আপনারা সবাইকে নিয়ে একটু স্টোরি বানান। এখানে অনেকগুলো ইউনিক ইনভেনশন আছে অথবা ইউনিক ক্রিয়েশন আছে, এটা হলো নতুন ভ্যালু অ্যাড করে যে কোনো জায়গায়। আপনারা একটু তাদেরকে নিয়ে একটু স্টোরি করিয়েন, তাদের গল্পগুলো একটু নিয়ে আসেন, কিভাবে তারা পারলো, কেন পারলো, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আসেন, যেটা দেখে আশপাশের যাতে অনেকেই উদ্বুদ্ধ হয়, এই দাবি আপনাদের কাছে আমি জানাচ্ছি। সেই সাথে আমরা এমন একটা সোসাইটিতে বাস করতেছি, আমরা চাইছিলাম সবসময় একটা বড় পরিবর্তনের জন্য, অনেক বড় পরিবর্তন হবে, আমরা এটা প্রত্যাশা সবসময় করতাম। এভাবে দেখতে গেলে আমরা একটা সময় আমরা দেখলাম যে আমাদের দেশে মেধার মূল্যায়ন হচ্ছে না। মেধার মূল্যায়ন না হওয়ার অন্যতম একটা বড় কারণ হলো যে আমরা দেখতে পেয়েছি যে 56% কোটার ভিত্তিতে বাংলাদেশে নিয়োগ হয় বিভিন্ন জায়গায়, ঠিক আছে, সরকারের গুরুত্বপূর্ণ, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় 56% কোটা। কিছু কিছু জায়গায় দেখতে পাই এটা 80% পর্যন্ত আছে, যার ফলে আমরা দেখতে পাই যে মেধাবীরা মূলত সুযোগ পাচ্ছে না। আমরা কিন্তু সবাই একসাথে, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এর সাথে আমরা দেখতে পেয়েছি মাদ্রাসার শিক্ষার্থীরাও যারা কখনো বিসিএস দিবে না, তারাও কিন্তু রাস্তায় নেমেছে। তার মানে আমাদের একটা ইউনিটির জায়গা আছে। আমাদের এই সোসাইটিতে আমরা সবাই চাচ্ছি যে যারা ক্রিয়েটিভ তাদেরকে সেলিব্রেশন করা হোক, মেধার ভিত্তিতে আমাদের সোসাইটিটা নতুন করে বিল্ড হোক, এবং ম্যারিটোক্রেসি যেটা আছে এটা বাংলাদেশে জয়লাভ করুক। এই জায়গায় কোটা, দলীয় লিজুর ভিত্তি, অমুক তমুক ইত্যাদি এখানে নিপাত যাক। আমরা কি এটা চাই? আমরা কি এটা চাই? আমি আশা করছি যে আপনারা দেখেন, এত কিছুর পরেও আমরা আলহামদুলিল্লাহ এই 24-এর এই পরে বাংলাদেশে একটা বিজয় সংগঠিত হইল। আমরা বলতে পারি এটা ছাত্র সমাজের একটা বিজয়। কিন্তু এই বিজয়ে আমরা দেখতে পেলাম আমাদের যেরকম প্রত্যাশা ছিল, আমাদের অনেক বড় প্রত্যাশা ছিল, অনেক বড় প্রত্যাশা ছিল। আমরা কিছু তরুণকে আমরা একবারে মেইন জায়গায় যাইতে দেখছি, আমাদের মতোই শিক্ষার্থী ছিল, তাদেরকে আমরা ক্ষমতায় যাইতে দেখছি। আমরা ভাবছিলাম যে এখানে একটা বড় পরিবর্তন হবে, তরুণদের জন্য অনেক বড় কিছু হবে। বাংলাদেশের মাত্র 1.69% জিডিপির ব্যয় করা হয় আমাদের মাত্র শিক্ষা এবং প্রযুক্তি খাতে, মাত্র, যেটা পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক কম। তা আমরা সরকারকে দাবি জানাতে চাই, আমরা সবার কাছে দাবি জানাতে চাই, আপনারা তরুণদের কাছে আসেন, ক্রিয়েটিভ তরুণদেরকে সুযোগ দেন, তাদেরকে ভালো কিছু করার সুযোগ দেন। এই দাবি মূলত আমরা জানাতে চাই। সেই সাথে আমরা জুলাই বিপ্লবের পরে, আমরা জুলাই বিপ্লব মানে কিন্তু আমাদের সবারই লোম শিউরে ওঠা ঘটনা আসলে, তাই না? আমরা সবাই মাঠে ময়দানে ছিলাম, শক্তিশালী স্বৈর শাসককে আমরা পরাজিত করছি, বাইরের দেশের তাবেদারি করতেছিল এরকম শাসককে আমরা পরাজিত করছি। জুলাই বিপ্লবের যে চেতনা ছিল, চেতনা কি আমরা, যে চেতনা নিয়ে আমরা রাজপথে নামছিলাম, সেই চেতনা কি আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারছি? পারি নাই। আপনারা দেখেন জুলাই বিপ্লবে আমাদের একটা ছোট্ট শিশু, তার নাম শহীদ আনাস, উনি একটা চিঠি লিখেছিলেন। শহীদ আনাস 9-10-এ পড়তো, তার মাকে চিঠি লিখছে যে সে যখন দেখতেছে বিভিন্ন জায়গায় যে তার বড় ভাইয়েরা, তার বড় বোনেরা রাস্তায় নামতেছে, একে একে মারা যাচ্ছে, শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে, শহীদ আনাস আর ঘরে বসে থাকতে পারে না। শহীদ আনাস তার মাকে চিঠি লিখছিল যে মা, আমি চলে যাচ্ছি, আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, আমার ভাইরা
রাস্তায় আমাদের অধিকারের জন্য জীবন দিচ্ছে। অনেকে কাফনের কাপড় পরে রাস্তায় নামছে। একটা 10 বছরের শিশু, একটা পঙ্গু বালক, কেউই বাদ নাই, সবাই মোটামুটি রাস্তায় নেমে গেছে। আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারবো না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দাও, আমি চলে যাচ্ছি, আর জীবনের সকল ভুল ত্রুটির জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই বলে শহীদ আনাস হচ্ছে রাস্তায় নেমে গিয়েছে। শহীদ আনাসের এই যে জীবন দেয়া, এটা কি চারটিখানি কোনো কথা? 2000 মানুষের জীবন দেয়া কি চারটিখানি কোনো কথা? অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তো এই জন্য আমরা এই দাবি জানাইতে যে আমরা আগামী যে বাজেটটা হবে সেই বাজেটে আমরা বিশেষ দাবি জানাইতেছি, এখানে যাতে তরুণদের রিকগনিশন যাতে দেওয়া হয়। আমাদের তরুণদের অনেক সমস্যা নিয়ে আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছি। আমরা দেখতেছি কিভাবে একের পর এক প্রজেক্ট করে তরুণদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমি খুবই অবাক হয়েছিলাম, আমাদের শিবিরের কেন্দ্র অফিসে কয়েকদিন আগে একজন শিক্ষার্থী আসছিল একটা দাবি নিয়ে। সে সরকারের কোনো একটা প্রজেক্টে, বিগত সরকারের সময় সে প্রজেক্টে ফার্স্ট হয়েছিল, ঠিক আছে, 4-5 লাখ টাকা তার পুরস্কার ছিল, কিন্তু সে টাকাটা সে আর পায় না। জাস্ট একটা ফটো সেশন করে তাকে বলছে যে টাকাটা পরে তোমাকে দিব। এরপরে সে দীর্ঘদিন চেষ্টা করছে টাকাটা নেয়ার জন্য, কিন্তু সে টাকাটা নিতে পারে না। এর মাঝে সরকারও পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের অফিসে সে বারবার আসতো, ভাই একটু কিছু ব্যবস্থা করেন। এটার জন্য সরকারের বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে, তারাও আসলে ম্যানেজ করে দিতে পারে না, যে আগের যে প্রশাসন ছিল এটার সাথে সাথে জিনিসটা হারাই গেছে। এই হচ্ছে আমাদের সোসাইটিতে মেধার মূল্যায়ন। এগুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। আমরা দেখি যে আমাদের তরুণদের একটা বড় অংশ হচ্ছে ইয়াবা সেবন করে অথবা মাদকের সাথে জড়িত হয়ে গিয়েছে। আমরা অসংখ্য তরুণকে দেখি যে তাদের সময়গুলো নষ্ট করতেছে। মাঝে মাঝে আমরা দেখি আপনাদের মতো তরুণ যারা দেখি নতুন নতুন ক্রিয়েটিভ কাজকর্মে যারা অভ্যস্ত আছে, যারা নতুন নতুন ক্রিয়েশন করতেছে, নতুন নতুন ইনভেনশনের সাথে জড়িত, এটা আমাদেরকে অনেক বেশি আশা দেয়। আমার প্রত্যাশা হচ্ছে আপনারা আপনাদের এই ক্রিয়েটিভিটি ধরে রাখবেন। পারা যাবে কি? পারা যাবে? আমরা সবাই আসলে আপনাদের কাছ থেকে এই প্রত্যাশাটাই মূলত করি। আর সেই সাথে আমি আপনাদেরকে কয়েকটা কথা না বললেই না, আসলে আমাদের ধর্ম তো আমাদেরকে উদ্বুদ্ধ করছে নতুন নতুন বিষয় জানার ক্ষেত্রে। আজকে আমাদের একজন বক্তা একটা আয়াত বলে গেলেন, স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলতেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন যে তোমরা চিন্তা গবেষণা করো। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলছে, দেখো যে দিন ও রাত্রির যে পরিবর্তন হয়, সূর্য এবং চন্দ্রের যে আবর্তন আছে, এগুলোর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। ঠিক আছে, এগুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে আল্লাহর ক্রিয়েশনটা কত সুন্দর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু এটাও বলতেছেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ তাআলা কোরআনে হচ্ছে বৃষ্টির যে চক্র, ঠিক আছে, এটা বর্ণনা করতেছেন। ঠিক আছে, একের পর এক আমরা আয়াত কিন্তু দেখি যেটা আমাদেরকে মূলত উদ্বুদ্ধ করে নতুন নতুন জায়গায়। তো এই জন্য আপনারা দেখবেন যে মুসলমানরা যতদিন ইসলামের সাথে ছিল ততদিন মুসলমানরা বিশ্বের জ্ঞান বিজ্ঞান নেতৃত্ব দিয়েছে। এজন্য আপনি দেখবেন যে ইবনে সিনা, আমরা সবাই নাম শুনছি না ইবনে সিনার? ইবনে সিনা কি ছিলেন কেউ বলতে পারবেন? চেনেন না মনে হয়, কেউ চেনেন না? কে ছিলেন? চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন ইবনে সিনা। উনি একজন মুসলমান। উনি কি জাস্ট চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন? উনি দেখবেন যে উনি হাফেজ ছিলেন, উনি বড় আলেম ছিলেন, বড় ফকিহ ছিলেন, সেই সাথে উনি একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। এই জন্য আমরা জাবির ইবনে হাইয়ানকে দেখি, যিনি এরপরে আমরা দেখি আল খাওয়ারিজকে, যিনি আমাদের বীজগণিতের জনক। এই জন্য আমরা দেখি একের পর এক ইনভেনশন মুসলমানদের হাত ধরে। এবং বর্তমান পৃথিবীর যে অস্থিরতা, অন্যতম একটা কারণ হচ্ছে যে বিজ্ঞানের সাথে ধর্মকে আলাদা করে ফেলার একটা ব্যাপার। দেখেন, যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে পৃথিবীর নেতৃত্ব ছিল অথবা যারা সৎ তাদের হাতে নেতৃত্ব ছিল,
তারা সবসময় ক্রিয়েটিভ জিনিস উদ্ভাবনের চেষ্টা করছে। এই জন্য আপনি দেখবেন না যে মুসলমানদের হাতে জ্ঞান বিজ্ঞানের যতদিন চাবিকাঠি ছিল অথবা ভালো মানুষদের কাছে ছিল, আপনি দেখবেন ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনো পারমাণবিক বোমা আবিষ্কার হয় না। পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে তখন যখন মূলত আমাদের ভ্যালুসগুলো ছিল। আপনি কোনো একটা ইনভেনশন করলেন, এটা সোসাইটির জন্য ভালোও হইতে পারে, আবার এটা খারাপও হইতে পারে। তো এই জন্য ইসলাম আপনাকে এটাতে উদ্বুদ্ধ করে যে আপনার ইনভেনশনটা যাতে ভালো কিছু হয়, এটা যাতে সোসাইটিতে কোনো একটা ভ্যালু অ্যাড করে, মানুষের যাতে এটা সমস্যার সমাধান করে। ঠিক আছে, আপনি সদগায়ে জারিয়া হিসাবে পাবেন। করোনার ভ্যাকসিন যারা আবিষ্কার করছিল, আপনারা জানেন যে জার্মান দম্পতি যারা মূলত মুসলিমই ছিলেন, তো এই যে তারা আবিষ্কার করছিল, সদগায়ে জারিয়া তারা পাচ্ছে না? পাচ্ছে। কিন্তু আবার যে রাসায়নিক অস্ত্র আবিষ্কার করছে, কোনো একটা জায়গায় যখন এই অস্ত্রের প্রয়োগ করা হয়, এই যে যত মানুষ মারা যায়, যত হত্যাযোগ্য হয়, একটা দায়ভার কিন্তু তার কাছে চলে আসে। তো এই জন্য দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে একটা হচ্ছে ফিলোসফিক্যাল ন্যাচারালিজম, আর একটা হচ্ছে ম্যাথোডোলজিক্যাল ন্যাচারালিজম। ঠিক আছে, ম্যাথোডোলজিক্যাল ন্যাচারালিজম হচ্ছে যে আমরা মূলত মানে আল্লাহ তাআলা যে সৃষ্টি আছে, এই সৃষ্টিটা আমরা মূলত দেখার চেষ্টা করতেছি। আমরা শক্তি এবং পদার্থ, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা মূলত কাজ করতেছি। তো এটার তো একটা কারণ আছে, একটা ম্যাথোডোলজি আছে, একটা সিস্টেম অ্যাপ্লাই করে আপনি কোনো একটা কিছু বের করতে পারেন। আবার হচ্ছে ফিলোসফিক্যাল ন্যাচারালিজম যেটা আছে, এটার হচ্ছে অনেক কিছু বিজ্ঞানীরা জানে না। ঠিক আছে, তারা হলো অনেক কিছু ধারণা করে, অনেক কিছু অ্যাজাম্পশন করে, এর মাধ্যমে তারা মূলত এগুলো দেওয়ার চেষ্টা করে। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে এক্স্যাক্টলি? সে হয়তো বা কিছু কিছু জিনিস হয়তো বা সে করতে পারে, পুরো জিনিসটা সে জানে না। ঠিক আছে, এই জাতীয় ব্যাপারগুলো থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে ইসলামী ছাত্র শিবিরের এই প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করেছেন। আমাদের খুবই ভালো লাগতো আরও যদি অসংখ্য শিক্ষার্থীকে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করাইতে পারতাম। অনেকগুলো প্রজেক্ট আসছে, আমি জানি। এই প্রজেক্টগুলোর মধ্যে মাত্র গুটি কয়েক প্রজেক্ট এখানে নিয়ে আসা হয়েছে। তো আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি আপনাদের হাতেই বাংলাদেশ নিরাপদ, ইনশাআল্লাহ। আপনাদের হাত ধরে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। সেই সাথে আমি আপনাদেরকে একটু বিশেষভাবে বলবো যে আমাদের মেধাবীরা, অনেক সময় দেখা যায় যে মেধাবীরাই মূলত দেশ বিক্রির ক্ষেত্রে একটু আগায় থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের একজন সাবেক পানি সম্পদ মন্ত্রী উনি বলতেছিলেন যে উনি কলকাতার একটা জায়গায় উনি গিয়েছিলেন ওইখানে। তো বাংলাদেশে আপনারা জানেন যে আমরা যে অঞ্চলে বাস করি, পদ্মায়, ভারতে হচ্ছে যে পদ্মায় হচ্ছে বাঁধ দিয়ে দেওয়া হয়েছে। বাঁধটার নাম কি জানেন? ফারাক্কা বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু রাজশাহী সহ এই অঞ্চলটা মানে নদীগুলো শুকায় গেছে আমরা বলতে পারি। তো এই যে বাঁধ দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে পানি সম্পদ মন্ত্রী কথা বলতে গিয়েছিলেন। আর ওইখানে একজন সরকারের আমলাও গিয়েছেন। এই সরকারের আমলা বাংলাদেশের পক্ষে কথা না বলে সে ভারতের পক্ষে ওইখানে কথা বলতেছে, যেমনটা আমরা বিগত 16 বছরে দেখতে পেয়েছি। ঠিক আছে, বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের মানুষদেরকে গুলি করা হয়, সরকার চুপচাপ থাকে, কিছুই বলে না। ঠিক আছে, একের পর এক আমাদের সৈনিক মারা যায়, একের পর এক আমাদের নাগরিক মারা যায়। আমাদের জীবনের কোনো মূল্য ছিল না। আমরা দেখলাম যে অসংখ্য মানুষকে গুম খুন করা হয়েছে। প্রশাসনে বড় বড় কর্মকর্তারাই এই জায়গাগুলোতে জড়িত ছিল। প্রায় 6000 মানুষকে গুম করা হয়েছে বাংলাদেশে। প্রত্যেকটা ফ্যামিলি জানে না তার বাবা কোথায়, তার মা কোথায়, তার সন্তান কোথায়, তার ভাই কোথায়। অসংখ্য মানুষ এখনো ফিরে আসে। এরকম একটি বাংলাদেশ আমরা পেয়েছিলাম। আমরা দেখি যে এখনো বাংলাদেশ নিয়ে অনেক অনেক ষড়যন্ত্র চলে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে আমরা স্বাগত জানাতে চাই, বন্ধু হলে আসেন, আমরা বন্ধুত্ব করব, কিন্তু আমাদের উপরে দাদাগিরি করতে আসবেন না কেউ। বাংলাদেশের তরুণ সমাজ কারো দাদাগিরি সহ্য করবে না, ইনশাআল্লাহ। তারা
1948 সালে হায়দ্রাবাদ দখল করছে, বাংলাদেশের চেয়ে ডাবল আয়তনের একটা দেশ, ঠিক আছে, স্বাধীন একটা দেশ ছিল, ভূখণ্ড দখল করে ফেলছে। তারা কাশ্মীরে লড়াই সংগ্রাম বাধায় রাখছে। তারা আমাদের মাথার উপরে নেপাল এবং ভুটানের মাঝামাঝি যে সিকিম আছে এটাকে তারা দখল করে নিয়েছে। আজকে ভুটানের কোনো পররাষ্ট্র নীতি নাই। নেপাল দীর্ঘদিন তাদের করদ রাজ্য ছিল। আমরা বলতে চাই বাংলাদেশকে আর কখনোই কারো তাবেদার রাষ্ট্র হইতে দিব না আমরা, ইনশাআল্লাহ। বাংলাদেশের তরুণ সমাজ এটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রিয়েটিভ তরুণরা এই জায়গায় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনাদের নানা ইনভেনশনে নানা প্রযুক্তি আমি দেখেছি। আমার মনে হচ্ছে যে আমরা যদি এই প্রযুক্তিগুলোকে অ্যাড্রেস করতে পারি, সবাই মিলে ক্রিয়েটিভ মানুষরা যদি আগায় যেতে পারি, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি। ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে ছিল, আগামীতেও যদি আমরা থাকতে পারি আমরা খুশি হব ইনশাআল্লাহ। আমাদেরকে আপনাদের সাথে রাখবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। যে সম্মানিত উপস্থিতি, একটি ঘোষণা, ক্যাম্পাসের গাড়ি আপনাদের জন্য অপেক্ষা করবে, আপনারা তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, গাড়ি 4:30টার পর এখান থেকে ছেড়ে যাবে। যে প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারকে, মাননীয় ট্রেজারার ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি মাননীয় স্যারকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আসার আগ পর্যন্ত আমি একটু চালিয়ে যাই। স্যার চলে আসছে যদিও। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফেস্ট অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে আমার সহকর্মী এবং মেহমান, আবু মুসা আমাদের এখন মেহমান, শিবিরের সাবেক সভাপতি ছিল, আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মিজান তুমি যাও। আমাদের ভাইস চ্যান্সেলরের মধ্যে আসছেন। আর গাড়ির ব্যাপারে তো আপনাদের আবু মুসা যেটা আবু ইউসুফ যেটা বললো, গাড়ি মনে একটু লেটে যাবে না, গাড়ি নিয়ে টেনশনের দরকার নাই। একটা প্রোগ্রামে আসছেন, উপভোগ করেন। আর আমরা আগে যারা কথা বলেছে তারা তো আসলে বর্তমান যুগে তারা খুব সুন্দর সুন্দর কথা বলেছে, আমরা তো এত গুছিয়ে কথা বলতে পারবো না। তারপরে যে একটু কথা বলি, এই সায়েন্স ফেস্টে আমি গতদিন আসছিলাম, কিছু স্টলের ওরা যে উদ্ভাবনী কৌশল নিয়ে আসছে, এই কৌশলগুলো দেখে আমি আবির্ভূত। তাদেরকে প্যাট্রোনাইজ করতে পারলে আগামী দিনে বাংলাদেশ চেঞ্জ হবে এবং এগিয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়ে এই সায়েন্স ফেস্ট যারা করেছেন, তাদেরকে বলবো বিভিন্নভাবে ছাত্রদেরকে যদি কাজে লাগাই এবং নতুন প্রজন্ম যদি আমরা কাজে এঙ্গেজ থাকি, তাহলে আগামীতে আমরা বিভিন্ন ধরনের উদ্ভাবনী কাজ করতে আমরা সহায়ক হিসেবে ভূমিকা পালন করব। আর আর্থিকভাবে এখানে যেটা হয়, তাদেরকে সহায়তা করতে হয়। আর্থিক সহায়তা যখন প্রজেক্টগুলো হলে প্রজেক্টের একটা বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকেই আর্থিক সহায়তা করা যাবে। বড় প্রকল্প যদি হয় তাহলে তার আর্থিক সহায়তা বেশি হবে, ছোটো প্রকল্প হলে আর্থিক সহায়তা কম হবে। আর এই বিশ্ববিদ্যালয়ের আমাদের আর্থিক গবেষণার খাতে আমাদের বরাদ্দ এই বছর শেষ হয়ে গেছে। আগামীতে যদি বরাদ্দ আসে, আমি ভাবছি যে এই ফেস্টের জন্য আমরা যেন কিছু কন্ট্রিবিউট করতে পারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এই ছাত্ররা যারা এখানে উদ্যোগ হয়ে কাজটা করছে, তারা আসলে আর্থিক সহায়তা পেলে তারা আরও সুন্দর পরিসরে করতে পারত, আগামীতে আরও সুন্দর পরিসরে করবে। এতে করলে হবে বিশ্ববিদ্যালয়ের মানের সাথে সাথে এলাকায় যারা বিভিন্ন এলাকা থেকে আসছে, কালকে যে দেখলাম বিভিন্ন এলাকা থেকে যারা আসছে তারাও খুশি হবে। এবং তাদেরকে যদি আমরা সাহায্য করতে পারি, তাহলে এই সাহায্য দিয়ে তারা আরও বড় বড় প্রকল্প করতে পারবে। এই নতুন প্রজন্ম 2024-এর অভ্যুত্থানের পরে যে প্রজন্ম আসছে, তাদেরকে আমাদের মতো করে আমরা গড়ে তুলতে হবে, আমাদের মতো করে গড়ে তুলতে হবে। এই এত বছর 16 বছর যেই খারাপ
কাজগুলো হয়েছে, এই যে ভারতের দালালি হয়েছে, যা করছে ভারত আমাদেরকে যে চাপাই দিছে, আমরা আর এটা করতে দেবো না ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে অন্ততপক্ষে আমরা বেঁচে থাকতে আর হবে না। এই নিশ্চয়তা আপনারা যখন দিবেন আমিও দিতে পারি যে আমরা আর এই ভারতের দালালি আর যারা করবে তারা আর এই জায়গায় আর করার সুযোগ হবে না। এই ভারতের এই এত বছর গোলামি করে যেটা করছে, ভারতকে সব কিছু দিয়ে কিন্তু দেশটা চালাইছে, আমরা আর দেবো না। আর নতুন প্রজন্মকে যদি আমরা আমাদের মতো করে যদি গড়ে তুলতে পারি, এই বাংলাদেশ বাসযোগ্য হবে এবং এই স্বৈরশাসক যা ছিল স্বৈরশাসক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই নতুন প্রজন্মকে আমরা আমাদের মতো করে তুলবো, আমাদের বাসযোগ্য করে তুলবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা মাননীয় ট্রেজারার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার বেশ কিছু আশ্বাস আমাদেরকে দিয়েছেন, আমরা আশা রাখছি আগামী বছর স্যার যে কথাগুলো বলেছেন সেটা আমরা বাস্তবতা দেখতে পারবো ইনশাআল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর স্যার শাহিনুজ্জামান স্যার, উপস্থিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ছাত্র উপদেষ্টা স্যার, মাননীয় ছাত্র উপদেষ্টা স্যার। আমরা স্যার দ্বয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে। জি, প্রক্টর স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, মাননীয় প্রক্টর স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। জি সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে পুরস্কার বিতরণীর দিকে যাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে যাব। পুরস্কার বিতরণীর পূর্বেই অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে ক্রেস্ট দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম ভাইকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। যে একটু দ্রুত করতে হবে আর কি। জি, এরপরে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় শিল্প সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা ভাইকে। জি সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর মহোদয় প্রফেসর ডক্টর শাহিনুজ্জামান স্যার। জি, এ পর্যায়ে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের বিচারক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যারকে, প্রধান বিচারক। যে পর্যায়ে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারকে। যে পর্যায়ে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় ট্রেজারার মহোদয়কে। থাকবো ওনার ইয়া হয়ে যায়। যে পর্যায়ে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় প্রক্টর মহোদয় স্যারকে। যে পর্যায়ে ক্রেস্ট দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় ছাত্র উপদেষ্টা মহোদয় স্যারকে।
যে পর্যায়ে ক্রেশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিফকাতুল্লাহ ভাইকে। যে পর্যায়ে ক্রেশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি মাহমুদুল হাসান ভাইকে। এই পর্যায়ে ক্রেস নিচ্ছেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ইউসুফ আলী ভাই। জি আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা পার্টিসিপেন্টদের পুরস্কার বিতরণীর দিকে যাব। পার্টিসিপেন্টদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করার জন্য আহ্বান করছি সোহাইব আহমেদ ও উমর ফারুককে। ধন্যবাদ প্রিয় ভাই। সম্মানিত দর্শকরা, আজকের ইসমাইল আল জাজারি বিজ্ঞান উৎসব 2025-এ সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। এই মুহূর্তে আমরা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। প্রথমে ঘোষণা করছি প্রোগ্রামিং কন্টেস্ট। প্রোগ্রামিং কন্টেস্টে আমাদের মোট 21টি দলে 63 জন অংশগ্রহণ করেছিলেন এবং আমরা প্রথম 5 জনকে পুরস্কার দিব। যারা পুরস্কার পেয়েছেন তাদের নাম ঘোষণা করছি। তাদের দলে যতজন আছেন তারা দয়া করে স্টেজের বামে চলে আসবেন। আমরা ঘোষণা করছি পঞ্চম পজিশন, যারা পঞ্চম পজিশনে আছেন তাদের টিম নেম হলো IU কোড রেড। IU কোড রেড কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্সের একটি টিম মেম্বার রাকিবুল হাসান লিখন, সায়াদ খান, তুহিন রেজা, তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। না লাগবে এর পরবর্তীতে চতুর্থ স্থান অবস্থান করেছে CSE ডিপচেক কম্পিউটার সায়েন্সের একটি টিম মেম্বার খায়রুল হাসান খান, সোহেল রানা, শ্রী আস্তিক রয়। তৃতীয় স্থান অধিকার করেছেন, প্রস্তুত থাকবেন তৃতীয় স্থানে যারা। দ্বিতীয় স্থান অবস্থান করেছেন IU বিট ব্যাগার। তৃতীয় স্থানে অধিকার করেছেন তৃতীয় স্থানে যারা আছেন IU বিট ব্যাগার সুমন মিয়া, নাজমুল হোসাইন, সুজন রয়। স্টেজে আসার জন্য অনুরোধ করছি।
আইইউ বিটেক এটাও কম্পিউটার সায়েন্স। আচ্ছা, এই টিমও কম্পিউটার সায়েন্সে দ্বিতীয় স্থান অধিকার করেছে সিএসসি নিউবি। দ্বিতীয় স্থান অধিকার করেছে সিএসসি নিউবি। এটি ইসলামী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের একটি টিম মেম্বার মেহরাব হুসাইন উৎস, আসাদুল্লাহ, মামুন আলী, তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবারে প্রথম স্থান যারা অধিকার করেছে সিএসসি আল্লাহ ভরসা, টিম নেম সিএসসি আল্লাহ ভরসা, টিম মেম্বার নাসিম আলী, ইয়াসির আরাফাত, নাফিদ ইমতিয়াজ, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্সের দল এটিও। প্রোগ্রামিং কন্টেস্টে পাঁচটায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ পেয়েছে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের দল এসেছিল, তাদের মধ্যে 5টি কম্পিউটার সায়েন্সে। পুরস্কার নিচ্ছে টিম আল্লাহ ভরসা। এবার রুবিক্স কিউবের প্রতিযোগীদের নাম ঘোষণা করছি। রুবিক্স কিউবের প্রতিযোগীদের নাম ঘোষণা করছি। 10ম স্থান অধিকার করেছেন অর্ক বিশ্বাস, বসন্তপুর সেকেন্ডারি স্কুল। অর্ক বিশ্বাস, বসন্তপুর সেকেন্ডারি স্কুল। তার সর্বনিম্ন সময় 42.889 সেকেন্ড। নবম স্থান অধিকার করেছে সাফায়েত সাদিক অঙ্কন, বসন্তপুর সেকেন্ডারি স্কুল। তার সর্বনিম্ন সময় 41.448 সেকেন্ড। অষ্টম স্থান অধিকার করেছে আশিকুর রহমান নিবৃত, গভর্নমেন্ট বয়েজ ঝিনাইদহ। তার সর্বনিম্ন সময় 36.39 সেকেন্ড। সপ্তম স্থান অধিকার করেছে শামীম শরীফ ইসলামিক ইউনিভার্সিটি। তার সর্বনিম্ন সময় 35.293 সেকেন্ড। ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান অধিকার করেছে সায়েম ইসলামিক ইউনিভার্সিটি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। সর্বনিম্ন সময় 23.45 সেকেন্ড। পঞ্চম স্থান অধিকার করেছেন মুবাশশির রহমান লাবিব, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। তার সর্বনিম্ন সময় 22.362 সেকেন্ড। চতুর্থ স্থান অধিকার করেছেন নাজমুস সাজিদ রাত,
নাজমুস সাজিদ রাত, শিশুকলি মডেল হাই স্কুল। চতুর্থ স্থান নাজমুস সাজিদ রাজ, তার সর্বনিম্ন সময় 21.338 সেকেন্ড। তৃতীয় স্থান অধিকার করেছেন জুবাইর আহমেদ, হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজ ঝিনাইদহ, তার সর্বনিম্ন সময় 15.187 সেকেন্ড। 15.187 সেকেন্ড। একটি কথা বলে রাখি, প্রথম এবং দ্বিতীয় পজিশনে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তাদের অবস্থান 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তাদের ডিফারেন্সটা আমরা পেয়েছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাকিব আল মুবিন, কুষ্টিয়া জেলা স্কুল, তার সর্বনিম্ন সময় 11.933 সেকেন্ড। 11.933 সেকেন্ড। সাকিব আল মুবিন 11.933। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রক্টর, আমাদের সকলের প্রিয় স্যার আব্দুল বারী স্যার। স্যারকে আমাদের আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবার আমাদের রুবিক্স কিউব প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছেন মুনিম আল রিয়াদ, কুষ্টিয়া জেলা স্কুল, তার সর্বনিম্ন সময় 11.213 সেকেন্ড। 11.213 সেকেন্ড। পরবর্তী মুনিমাল রিয়াদ একজন বিএনসিসি ক্যাডেট, তিনি কুষ্টিয়া জেলা স্কুলের স্টুডেন্ট। মুনিমাল রিয়াদ এবং সাকিব আল মুবিন দুইজনই কুষ্টিয়া জেলা স্কুলের স্টুডেন্ট। মাত্র 0.70 সেকেন্ডের ব্যবধান তাদের। এবার ঘোষণা হচ্ছে স্কুল বিভাগের অলিম্পিয়াডের রেজাল্ট। স্কুল পর্যায়ে যারা সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। দশম স্থানে আছেন শেখ নাইম আল বাসির, ঝাউদিয়া বাজার সেকেন্ডারি স্কুল। অনুরোধ করছি নবম স্থান অধিকারকারী আহসান হাবিব, পাবনা জেলা স্কুল। আহসান হাবিব, পাবনা জেলা স্কুল। প্রস্তুত থাকবে অষ্টম স্থান অধিকারকারী খন্দকার নাজ্জার হাবিব, পাবনা জেলা স্কুল। এই পর্যায়ে পুরস্কার নেবেন সপ্তম স্থান অধিকারকারী অর্ক বিশ্বাস, বসন্তপুর সেকেন্ডারি স্কুল। অর্ক বিশ্বাস, বসন্তপুর সেকেন্ডারি স্কুল। এই পর্যায়ে সপ্তম স্থান অধিকারীকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি ফয়সাল নাফিস, ঝাউদিয়া বাজার।
ফয়সাল নাফিস, ঝাউদিয়া বাজার সেকেন্ডারি স্কুল। প্রস্তুত থাকবে পঞ্চম স্থান অধিকারকারী জারিফ আহমেদ, কুষ্টিয়া জিলা স্কুল। জারিফ আহমেদকে স্টেজে আসার অনুরোধ করছি। এই পর্যায়ে চতুর্থ স্থান অধিকারকারী তাসনিম ফেরদৌস রায়াত, ঝিনাইদহ গভর্নমেন্ট হাই স্কুল। তাসনিম ফেরদৌস রায়াতকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবে তৃতীয় স্থান অধিকারকারী মাহিন আব্দুল্লাহ, পাবনা জিলা স্কুল। মাহিন আব্দুল্লাহকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারকারী নাবিল সাদিক, ঝিনাইদহ গভর্নমেন্ট হাই স্কুল। নাবিল সাদিক, ঝিনাইদহ গভর্নমেন্ট হাই স্কুল, মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে প্রথম স্থান অধিকারী। এ পর্যায়ে প্রথম স্থান অধিকারকারী অধিকারকারীকে মঞ্চে ডেকে নেব। প্রথম স্থান অধিকারকারী আব্দুল্লাহ কুয়াতুল ইসলাম, কামিল মাদ্রাসা, কুষ্টিয়া। তার আরেকটি পরিচয় আছে, সে আমাদের সহকারী প্রক্টর প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যারের ছেলে। সামনে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অলিম্পিয়াডে যারা পুরস্কারের জন্য রাতে কল পেয়েছিলেন তারা দয়া করে স্টেজের বামে অবস্থান করুন। আমরা একে একে ডেকে নিব, তাহলে দ্রুত হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা অলিম্পিয়াডে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তারা দয়া করে স্টেজের বাম দিকে অবস্থান করুন। আপনাদের নাম এখনই ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে ১০ম স্থান অধিকার করেছেন বেলাল আহমেদ, ইসলামিক ইউনিভার্সিটি, ফার্মেসি ডিপার্টমেন্ট। নবম স্থান অধিকার করেছে ইয়াসির ইমন, ফার্মেসি। অষ্টম স্থান অধিকার করেছেন মোহাম্মদ শিশির হোসাইন সাব্বির, এটিও ফার্মেসি। সপ্তম স্থান অধিকার করেছেন হাসিব আলমাস, ত্রিপলি। সপ্তম স্থান অধিকার করেছেন হাসিব আলমাস, ত্রিপলি। ষষ্ঠ স্থান অধিকার করেছেন জান্নাতুল ইসলাম পলাশ, জান্নাতুল ইসলাম পলাশ।
ষষ্ঠ স্থান অধিকার করেছেন জান্নাতুল ইসলাম পলাশ। পঞ্চম স্থান অধিকার করেছেন সাজিদ মাহমুদ লাবিব। সাজিদ মাহমুদ লাবিব। চতুর্থ স্থান অধিকার করেছেন আনিকা রহমান। চতুর্থ স্থান অধিকার করেছেন আনিকা রহমান, ফার্মেসি। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মতিউর রহমান। মোহাম্মদ মতিউর রহমান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আকাশ রহমান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আকাশ রহমান। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ রাশিদুল হক, ফার্মেসি। এ পর্যায়ে আমাদের সায়েন্স ফেস্টের মূল আকর্ষণ প্রজেক্ট ও পোস্টার প্রেজেন্টেশনের পুরস্কার বিতরণ করা হবে। প্রজেক্ট এবং পোস্টার প্রেজেন্টেশনে 10ম স্থানে আছে অর্ক বিশ্বাস, বসন্তপুর সেকেন্ডারি স্কুল। দুঃখিত, আমাদের একটু ভুল হওয়ার কারণে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। 10ম স্থান অধিকার করেছেন, আমি টিম নেম বলছি, টিম বায়োহিল ইসলামিক ইউনিভার্সিটি। টিম বায়োহিল ইসলামিক ইউনিভার্সিটি 10ম স্থান অধিকার করেছেন। দ্রুত আসার অনুরোধ। তাদের প্রজেক্টের নাম ছিল হিলিং উইথ কোলাজেন, এ নিউ হোপ ফর বার্ন রিকভারি। নবম স্থান অধিকার করেছে নেক্সট জেনারেশন থিঙ্কার, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। নেক্সট জেনারেশন থিঙ্কার, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। দ্রুত আসার অনুরোধ, আপনারা একটু দ্রুত আসবেন। অষ্টম স্থান অধিকার করেছে সুপার কেস ইসলামিক ইউনিভার্সিটি। সুপার কেস ইসলামিক ইউনিভার্সিটি। দ্রুত মঞ্চের দিকে আসার অনুরোধ। ষষ্ঠ স্থান সপ্তম স্থান অধিকার করেছে ন্যানো হান্টার ইসলামিক ইউনিভার্সিটি। ন্যানো হান্টার ইসলামিক ইউনিভার্সিটি। টিম নেম দেওয়া আছে, প্রজেক্ট বিশাল পোস্টার না, প্রজেক্ট একটু ভালো করে। ষষ্ঠ স্থান অধিকার করেছে মাইক্রোওয়ার্ডস ইসলামিক ইউনিভার্সিটি। সপ্তম স্থান ন্যানো হান্টার ইসলামিক ইউনিভার্সিটি। ষষ্ঠ স্থানে যারা
ষষ্ঠ অবস্থান যারা অধিকার করেছেন, ষষ্ঠ স্থান মাইক্রোওয়াটস। পঞ্চম স্থান অধিকার করেছে টিম গ্যালাক্সি নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা। পঞ্চম স্থান অধিকার করেছে টিম গ্যালাক্সি নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা। চতুর্থ স্থান অর্জন করেছেন ফার্মাটেক এক্সপ্লোরার ইসলামিক ইউনিভার্সিটি। চতুর্থ স্থান অধিকার করেছেন ফার্মাটেক এক্সপ্লোরার। আপনাদেরকে মঞ্চে আসার অনুরোধ। আচ্ছা, লাস্ট তিনটি সর্বশেষ টিম তৃতীয় স্থান অধিকার করেছে। দ্য কোয়ান্টাম মাইন্ডস হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজ। কোয়ান্টাম মাইন্ডস হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজ, করতালি তাদের জন্য। তৃতীয় স্থানে যারা আছেন তারা ৮,০০০ টাকা পুরস্কার পাবেন, এছাড়াও এবং সার্টিফিকেট এবং কার্ড, মেডেল সব পাবেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব, দর্শনা গভর্নমেন্ট কলেজ। তারা পুরস্কার পাচ্ছে 12,000 টাকা। প্রথম স্থান অধিকার করেছে আমাদের সবার পরিচিত আল কাসাব ইনোভেশন সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, গাংনী, মেহেরপুর। সাহেবনগর ওর বাবা মা দুজনকে স্টেজে আসার অনুরোধ করছি। আল কাসাবের আব্বু এবং আম্মু উভয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সে বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র নিয়ে এসেছে, এছাড়াও সে রকেট সায়েন্স নিয়ে কাজ করে। তো সে পাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগদ 15,000 টাকা পুরস্কার। এ পর্যায়ে আমরা আল কাসাবের কাছে যাব, এই আমাদের ইসমাইল আল জাজারি বিজ্ঞান উৎসবের অনুভূতি সম্বন্ধে জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল কাসাব, আমি মেহেরপুরের
মহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। এই আজ এবং গতকাল মিলে যে বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আল জাজারি অনুষ্ঠান তারা উদযাপন করলো, এতে আমার অনুভূতিটা এমনই যে আমি এত ভালো একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পারছি, আমি নিজেকে অনেক বড় ধন্য মনে করি এবং আশা করি আমি আবারও আগামী দিনে যে এমন বিজ্ঞান উৎসব হবে আমি সেখানেও ইনশাল্লাহ উপস্থিত হতে পারবো। তাই আপনাদের কাছে আমার দোয়া এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমি যে প্রজেক্ট তৈরি করেছি, প্রজেক্টের নাম ছিল বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র এবং এখানে আমি বাংলাদেশের যে মহাকাশ গবেষণায় এখানে আমি মহাকাশ সম্পর্কে কিছু প্রকল্প তুলে ধরেছি। এরপরে আমি এখানে আরো বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাবাহিনী, বিজিবি তাদের জন্য আমি একটি প্রকল্প তৈরি করেছি, AI কমব্যাট রোভার। এগুলো যদি বাংলাদেশের জন্য মনে হয় যে খুবই উপকারী, তাহলে তারা এগুলো ব্যবহার করতে পারে এবং বাংলাদেশকে অনেক ভালো করে সুরক্ষা দিতে পারে বলে আমি মনে করি। সাংবাদিক পিছনে আছেন। আর একটা বিশেষ আমরা পুরস্কার বলতে দিব ইনশাল্লাহ, আমাদের সম্মাননা পুরস্কার দিব। ফয়সাল আহমেদ ভাই, ডিপার্টমেন্ট অফ ICT, তিনি আমাদের প্রোগ্রামিং কন্টেস্টটি সম্পূর্ণ একাই হোস্ট করেছিলেন এবং সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন। মঞ্চে ডেকে নিচ্ছি ফয়সাল আহমেদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, যারা পুরস্কার বিভিন্ন পর্যায়ে পুরস্কার পেয়েছে সকলে মিলে একটা গ্রুপ ফটো হবে। সবাইকে মঞ্চের দিকে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চের নিচে আসার জন্য, মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। গিফট কার্ডগুলো নিয়ে আসার অনুরোধ। সাংবাদিক পিছনে যারা পুরস্কার পেয়েছেন এ পর্যন্ত, আমাদের একটি ফটো সেশন হবে, স্টেজের সামনে আসার অনুরোধ করছি সকলকে। আপনাদের গিফট কার্ড এবং যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি মাহমুদুল হাসান ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি কথা আসলে দীর্ঘায়িত করার সুযোগ নেই। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার মহোদয়, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মেহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ভাই, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কলেজ ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম ভাই, উপস্থিত আছেন HM আবু মুসা ভাই সহ অন্যান্য মেহমান বৃন্দ এবং প্রিয় প্রতিযোগী বন্ধুরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আসলে আজকের আয়োজন করার পেছনে উদ্দেশ্য যেটা ছিল যে এখান থেকে কিছু আমাদের যে কিছু প্রতিভা আছে সেগুলোকে একটু বিকাশ ঘটানো, এগুলো দেশের সামনে, জাতির সামনে উপস্থাপন করা। আমরা আজকে একজন আল কাসাবকে এখানে এসে উপস্থাপন করতে পেরেছি। আমরা বিশ্বাস করছি আল কাসাব একটা সময় আল রাজি হবে ইনশাআল্লাহ, ইবনে সিনা হবে। আজকে যার নামে এই ফেস্ট আয়োজন করা হলো ইসমাইল আল জাজারি হবে ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশা করছি। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের স্টেক যারা, তারা যদি এটা হেল্প করে থাকে, আমরা বিশ্বাস করি এখান থেকে তাদেরকে তৈরি করা সম্ভব ইনশাআল্লাহ। আমরা আহ্বান রাখতে চাই সরকারের প্রতি
আমরা আহ্বান রাখতে চাই গভর্নমেন্টের প্রতি, আহ্বান রাখতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করার জন্য অনেকগুলো প্রজেক্ট এখানে এসেছে। আমাদের মাননীয় ট্রেজারার মহোদয় আছেন, উনি যদি ব্যাপারটা একটু আমলে নেন, ভিসি স্যারও এসেছেন, প্রভিসি স্যারও এখানে এসেছিলেন, ওনারা যদি এই প্রজেক্টগুলো একটু চিন্তা করেন, একটু আমলে নেওয়ার চেষ্টা করেন, এই যে ডিজিটালাইজেশনের স্বপ্ন আমরা দেখছি, বিশ্ববিদ্যালয় খুব সহজে স্বল্প সময়ে স্বল্প খরচে ডিজিটালাইজ করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যারা এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হয়েছেন সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, দ্রুত সময়ের মধ্যে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখানে এখন মঞ্চের পিছনে জি, একটি ঘোষণা, 5 নম্বর স্টলে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগটি যার একটু মেহরবানি করে কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করবেন। যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে তাকে রাখতে হবে। এটা এখান থেকে সরাতে হবে, এটা এখান থেকে সরাতে হবে, মিডিল থেকে ছবি তুলতে হবে, আরো আগে তুলতে হবে, সামনে নিয়ে যাও। এ পাশে কম হয়ে গেছে, এ পাশে যান, এ পাশে যান, ওই পাশে যান। এদের জন্য দেয় না সাংবাদিকদের একটু পিছিয়ে আসেন, পিছিয়ে আসেন, আমার তো সমস্যা নেই, আপনারা এটা পিছিয়ে আসলে পুরোটা আসবে। একটু পিছিয়ে আসেন সবাই, পিছিয়ে আসেন, সামনে কিছু বসলে অনেক দূরত্ব, শাটিং ডাউন, চমৎকার। গ্রুপ ফটোর মাধ্যমে শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ইসমাইল আল জাজারি সায়েন্স ফেস্ট 2025। এই ফেস্টটি বাস্তবায়ন করতে গিয়ে যারা আমাদেরকে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এবং আর্থিক সহযোগিতা করেছেন সকলের প্রতি জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই সবাই সার্টিফিকেটটা জাগাইলে ভালো হতো, সার্টিফিকেটটা সবাই জাগান একটু, সব ভালো হবে। ওই তো সেইটাই, সার্টিফিকেট আছে, সবাইকে দেওয়া হয়েছে, সবাই তুলে ধরো, দেওয়া হয়েছে ভাই। থ্যাংক ইউ। আলকা সব, আলকা সব, আলকা সব।